আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো অলরেডি যেটা হয়েছে যে তোমরা মোটামুটি একটু ক্লাসে জয়েন করে ফেলো। আমরা জানি যে আমাদের ক্লাসটা এখনই শুরু হতে যাচ্ছে এবং আমাদের প্রায় শেষের দিকের ক্লাসগুলোতে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে এই জার্নিটা বেশ দারুণ ছিল এবং এখন শেষের ক্লাসগুলোতে প্রায় প্রতিদিনই 1-2 মিনিট আমরা এই কথাগুলোই বলতে চাচ্ছি যে আমাদের যে এই যে পড়াশোনার যে একটা ধরন, আমরা গত এপ্রিল মাস থেকে আমরা আজকে বছরের শেষ মাস এবং সেটা ডিসেম্বর, এবং সেখানে আমরা চলে এসেছি এবং প্রতিটা টপিক, প্রতিটা ক্ষেত্রে আমরা যে ধরনের পড়াশোনা করে আসছি বা যে ধরনের পড়াশোনা আমরা করছি, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দিন শেষে এগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, আমাদের পড়াশোনার অগ্রগতিতে অনেক বেশি আমাদেরকে কি করবে, আমাদেরকে সেটাকে বুস্ট আপ করার জন্য সাহায্য করবে। সো অলরেডি তোমরা যারা যারা এই কোর্সটাতে নিয়মিত ক্লাস করেছো তাদেরকে অভিনন্দন জানাই। অনেকে হয়তো তোমাদের স্ব পরীক্ষার জন্য কলেজে অথবা অন্য কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়ার ক্ষেত্রে যে কোনো কিছু পড়ার জন্য তোমরা হয়তো ব্যস্ত আছো, নিয়মিত ক্লাস করছো না। অনেকে হয়তো রেকর্ডেড লাইভ ক্লাসও দেখছো। সো যে যেটাই করে থাকো না কেন, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে একটা অনুরোধ আমি করব, সেটা যে অনুরোধটা খুবই সহজ একটা কথা, যে তোমরা অবশ্যই যে পড়াশোনাটা করছো সেটাকে কন্টিনিউ করো। সেইভাবে তোমরা নিজেদেরকে আপলিফট করো, নিজেদেরকে চেষ্টা করো কতভাবে তোমরা প্র্যাকটিস গুলো করতে পারো, কোন জিনিসগুলো তোমার জানা আছে ভালো, কোন জিনিসগুলো জানা নেই, সেই জিনিসগুলোকে কিভাবে জানা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে তোমরা কি করতে পারো, তোমরা একটু আলোচনা পর্যালোচনা করতে পারো। যারা সায়েন্সের আছো অথবা কমার্সে আছো অথবা আর্টসের আছো, যে যেই ডিপার্টমেন্টেরই হো না কেন, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে যে তুমি এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য এবং এই সাবজেক্টটায় 200 মার্কস এটা যে ক্যারি করছে, এই 200 মার্কস এর ভেতর থেকে কতটুকু পাওয়ার জন্য তুমি নিজেকে তৈরি করছো, সেটাই হচ্ছে দিন শেষে তোমার মূল ঘটনাটা। ঠিক আছে? সো মোটামুটি বেশ কয়েকজন আমাদের সাথে যোগদান করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। না না, আজকেই ক্লাস শেষ না, আজকেই ক্লাস শেষ না, ইটস নট লাইক দ্যাট আজকেই ক্লাস শেষ। আমাদের বেশ কয়েকটা প্যাসেজ পড়ানো আছে, আমি এগুলো পড়াবো তোমাদেরকে, পড়িয়ে তারপরে যাব। কিন্তু যেটা বলতে, যে প্রসেসটা যেন ধরে রাখতে পারো, তো আমাকে একটু জানাও। বিকজ সবসময় আমি স্ক্রিন শেয়ার করে একদম প্রতিদিন পড়া শুরু করে দিই। অনেকে বলে ভাইয়া অনেক নিরস, ভাইয়া তেমন কথা বলে না। তারপর অনেকে বলে যে ভাইয়া অনেক ক্ষেত্রে আলটিমেটলি শুধুমাত্র যেটুকু পড়ানো দরকার একটু পড়ায় চলে যায়, বা এরকম অনেক কিছু। তো আমাকে একটু বলো যে কার কার কি প্রবলেমস আছে। আবারও একটু শেষের দিকে এসে আমি একটু জানতে চাই যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা, এই যে 100 মার্কস এখানে আছে, এটার কি অবস্থা? তোমরা কেমন করে পড়াশোনা করছো? তোমাদের পড়াশোনার ধারটা কেমন আছে? তোমরা কতটুক কভার করেছো? কতটুক তোমাদেরকে রিকভার করতে হবে, অ্যাজ ওয়েল এজ কতটুক তোমাদেরকে নতুন করে শিখতে হবে? এই জিনিসগুলো কি তোমরা মানে পার্সন ওয়াইজ বা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কি এগুলোকে সর্ট আউট করা ট্রাই করছো, বা এগুলোকে এই হিসাবগুলো মেলানোর চেষ্টা করছো? আমাকে একটু আগে বলো, আমি একটু জানতে চাই যে কতটুকু তোমরা পড়াশোনা করছো, কতটুকু করতে হবে, এগুলো তোমরা কি করতেছো আমাকে একটু বলো। বা কতটুকু আমরা শিখাতে পারলাম, এই পার্টিকুলার কোর্সটা তোমাদেরকে কতটুকু শেখালো, এই পার্টিকুলার কোর্স থেকে তুমি কোন কোন জিনিসগুলো জানতে পারলে, কোন কোন নতুন তথ্যগুলো তুমি নিতে পারতেছো, আমাকে একটু বলো প্লিজ। বিফোর উই স্টার্ট দ্য ক্লাস, আমরা গতদিন জায়ান্ট পান্ডা পড়েছিলাম এবং বেসিকলি আজকে আমরা দুইটা পড়বো, একটা ডটার অফ দ্য সি, কুয়াকাটা, আমরা এটা পড়বো, অ্যাজ ওয়েল এজ আমরা থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট, এইটা পড়বো। খুব মজার দুইটা সিন প্যাসেজ আমরা ইনশাল্লাহ পড়বো আজকে। কিন্তু বিফোর উই স্টার্ট দ্যাট, আমরা যে জিনিসটা জানতে চাই সেটা যে এই পার্টিকুলার কোর্সের ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা কি কি পারলে, তোমরা কি কি জানতে পারলে, কি কি শিখলে। হ্যাঁ, কমেন্ট আসতেছে। ওকে, ভেরি গুড। ফ্রি হ্যান্ড রাইটিং এ খুবই কাঁচা। রাহুল, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব, আমার এই প্রোফাইলটাতে অলমোস্ট 90% ক্লাস আমার, যে ক্লাসগুলো আমার প্রোফাইলে, যদি ওয়েব অ্যাপ থেকে কোনো প্রবলেম হয়, সামহাও যদি প্রবলেম হয়, তুমি এইখান থেকেও ক্লাসগুলো দেখতে পারো ফেসবুকে। এবং রাইটিং এর উপর যতগুলো ক্লাস করিয়েছি, যদি তোমরা ওই খাতা কলমটা নিয়ে তোমরা যদি একটু পড়াশোনা করো, আমার বিশ্বাস রাইটিং এর উপর তোমাদের প্রবলেম কমবে না। ফার্স্ট পার্ট ট্যুর এন্ড ট্রাভেলস ইউনিটটা একটু কঠিন লাগে, কোনো সমস্যা নাই। ওই যে ওয়ান্ডার্স অফ ভিলায়েত, ওই যে ট্যুরস এন্ড ট্রাভেলস এর, তো এটা আমি পড়াবো। এবং এই ইউনিটটা শেষ করেই আমরা ওই ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে ইউনিটটা আছে সেখানে জাম্প করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড,
ভেরি গুড। ওকে, তাহলে আর তো তেমন প্রশ্ন পাচ্ছি না। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমার বিশ্বাস যে তোমরা মোটামুটি ক্লাসগুলো করেছো এবং ক্লাসগুলো থেকে কিছু না কিছু শিখেছো, এবং ওই শেখাটাকে বুস্ট আপ করার জন্য তোমাকে নিজে হাতে কলমে আবার চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। বা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার যা পড়েছিলাম ভুলে গেছি, এখন আবার নতুন করে কিভাবে কোন টপিক দিয়ে শুরু করবো আগে। বেসিকলি তোমরা এই ক্ষেত্রে আমি আর স্ক্রিন শেয়ার করব, কারণ আমার পক্ষে এখন আর মুখে বললে তোমরা বুঝবে না কিছু। আমি আগে একটু হোয়াইট বোর্ডটা শেয়ার করি ফার্স্ট অফ অল। আজকে এজ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, আমি তোমাদেরকে সবসময় কিছু কথা বলি, কথাগুলো তোমরা কেন জানি বুঝতে পারো না। যে ব্যাপারটা হচ্ছে এই যে খেয়াল করো, হ্যাঁ আমি একটু দেখাই যে গ্রামারের ব্যাপারটা হচ্ছে খুবই ইজি। তোমাদের গ্রামারের ক্লাসগুলো বেশ ভালো মতো হয়েছে, অনেকগুলো গ্রামার ক্লাস হয়েছে। সো গ্রামার ক্লাসগুলো যদি রিপিটে দেখো অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু রিভাইজ করতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, এবং আমিও কিন্তু একটা না দুইটা ক্লাস নিয়েছি গ্রামারটা কিভাবে অ্যান্সার করতে হয়, বোর্ড কোশ্চেন তোমাদেরই অনুরোধে আমিও নিয়েছি। সো গ্রামারটাকে তোমরা এইভাবে চিন্তা করো, যে বললা যে কি দিয়ে শুরু করব, তুমি প্রথমে ভার্বের উপর ডিপেন্ড করো, ভার্ব প্লাস সেন্টেন্স প্যাটার্ন। এই দুইটা জিনিস দিয়ে শুরু করো। এই দুইটা জিনিসের প্রথম যে জিনিসটা তুমি পেতে পারো সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস। যে 2 নাম্বার জিনিসটা তুমি পেতে পারো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যে 3 নাম্বার জিনিসটা তুমি পেতে পারো সেটা হচ্ছে গ্যাপ ফিলিং with special phrases and clause. আচ্ছা, phrases and words, clause না, এটা words হবে। তাহলে দেখো এই পার্টিকুলার 3টা জিনিস দিয়ে কিন্তু তুমি তোমার পড়াটা শুরু করতে পারো, এবং এইখানে তোমার এইচএসসি এক্সামের ইংলিশ সেকেন্ড পেপারে 22 মার্কস। একটু বুঝিও ভাইয়ারা, 22 মার্ক এখানে, এবং এই 22 মার্কই তুমি পেয়ে যেতে পারো একটু পরিশ্রম করলে, একটু মনোযোগ দিয়ে পড়লে। তাহলে 22টা মার্ক তোমার এখানে আছে। এখন তুমি বলো এজ এ স্টুডেন্ট, তোমার কি এটা হাতছাড়া করা উচিত? তোমার কি এই 22 মার্ক না পাওয়া উচিত, বা এই 22 মার্ক পাওয়ার জন্য কি প্রচেষ্টা করা উচিত না? তো এই যে ব্যাপারগুলো আছে না, এগুলাকে একটু গুরুত্ব দিতে হবে, এগুলাকে একটু গুরুত্ব দিতে হবে, কারণ দিন শেষে এইটাই হচ্ছে তোমার আলটিমেটলি উদ্দেশ্যটা, যে তুমি কিভাবে গ্রামারটা পড়বে। সো এখানে 22 মার্কস আছে। সো অ্যাজ এ স্টুডেন্ট তুমি এই ভার্ব গুলার সম্পর্কে জানতে পারো, ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের যতগুলো ব্যবহার আছে, এবং সেন্টেন্স প্যাটার্ন বলতে এখানে কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো নিয়ম আছে, যতগুলো ব্যাপার আছে, যতগুলো তোমার কি বলবো টপিক ওয়াইজ যতগুলো সহজ সহজ প্রসেস গুলো আছে, কন্ডিশনালস, তারপর হচ্ছে বিফোর আফটার, সো ডট 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 দ্যাট, সো দ্যাট, ওয়াইল, ওয়েন, হ্যাঁ এই ধরনের বহু কিছু আছে, আরো ব্লা 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 অনেক কিছু আছে। এগুলো তোমরা সবাই জানো যারা ক্লাস করেছো এখানে, কারণ সেকেন্ড পেপার ক্লাস তো আমি নিইনি। সো আশা করি তোমরা সেগুলো জানো। সো ভার্বের ক্ষেত্রে একই কথা। সো এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো এই 3টাকে তোমরা একত্র করে পড়তে পারবে, এবং এখানে 22 মার্কস। একইভাবে তোমরা জাস্ট একটু ছোট ছোট চিন্তা করো, এইটার বুস্টার হিসেবে কি হিসেবে, এইটার বুস্টার হিসেবে যদি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ তার মানে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো যদি পড়তে পারো তাহলে সেখানে তোমরা কি কি জিনিস পাচ্ছ? সেখানে তুমি পাচ্ছ প্রথমেই মডিফায়ার্সটা, মডিফায়ার্স তোমার সেখানেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমি একটু বলি যে পার্টস অফ স্পিচের আরেকটা ব্যাপার আছে কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস, এটাকে তোমরা বলো, বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো পড়লে তোমাদের কানেক্টরসটাও পড়া হয়ে যাবে, কানেক্টরসটাও পড়া হয়ে যাবে। এখানেও কিন্তু বেশ ভালো মার্কস আছে, বলা যায় প্রায় 10 মার্কস আছে এখানে। তাহলে এই 2টা টপিক তোমার পড়া হয়ে গেল, রাইট? ওকে, রাইট।
তারপরে কি আছে দেখো, তারপরে আরো সহজ করার জন্য চিন্তা করলে তোমাদের আছে হচ্ছে, তোমরা যদি একটু পার্সোনাল স্পিচটাকে আরেকটু বুস্ট করে আর্টিকেল পড়ো, আর্টিকেল পড়ো। যদি আর্টিকেল তোমাদের পরীক্ষা নেই, তারপর কোথায় কাজে লাগবে সেটা আমি বলবো। তোমরা হচ্ছে এইখান থেকে প্রিপোজিশনটাকে বুস্ট আপ করো, তাহলে প্রিপোজিশন তোমাদের গ্রামার আইটেম হিসেবে তোমরা পেয়ে যাবা। অ্যাজ ওয়েল এজ সিনোনিম অ্যান্টোনিম বলতেছো না, এই সিনোনিম অ্যান্টোনিম তোমাদের ফার্স্ট পেপারের অভিজ্ঞতা থেকে পড়া শেষ হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিম তোমাদের ফার্স্ট পেপারের যে পড়া আছে ওইটা থেকেই তোমাদের কাজ হয়ে যাবে, সিনোনিম অ্যান্টোনিম। তাহলে বাকি থাকবে কি এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ন্যারেশন। কি থাকবে বলো তো? ন্যারেশন। আচ্ছা, ন্যারেশন পড়ার জন্য তোমার টেন্স সম্পর্কে ভালো জানতে হবে। ন্যারেশন পড়ার জন্য তোমাদেরকে, হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই ভার্ব সম্পর্কেও জানতে হবে, এবং ন্যারেশনের কিছু স্পেশাল রুল জানতে হবে, স্পেশাল রুলস জানতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে আমার টপিক কয়টা কভার হইলো দেখো তো অলরেডি? 1 2 3 4 5 প্রিপোজিশন, 6 সিনোনিম অ্যান্টোনিম, 7 ন্যারেশন, 8। তাহলে বলো তো আমাদের আর কোন টপিকটা বাকি আছে? তোমরা এইটুক বুঝছো কিনা আমাকে বলো, এইটুক তোমরা বুঝেছো কিনা আমাকে একটু বলো, এইটুক তোমরা বুঝেছো কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে এইটুক তোমরা বুঝেছো কিনা। আমি একটু কমেন্টটা চেক করব, আমরা একটু কমেন্টটা চেক করব, আমরা একটু কমেন্টটা চেক করব, এইটুক আমরা বুঝেছি কিনা দেখো তো। হ্যাঁ, আমাকে তাহলে তোমরা একটু বলো দেখি এখানে আর কোন টপিকটা তোমাদের বাকি আছে পড়া, বলো 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 বলো। হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, অনেক মজা লাগে, জি ভাইয়া। ওকে, কভার দিলে ভালো হইতো। আইমান ভাইও পড়ে ফেলছে প্রিপোজিশন। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। ওকে, ক্র্যাশ করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যে কোনো মুহূর্তেই পেতে হবে, ভেরি গুড। হ্যাঁ 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 হ্যাঁ, কানেক্টরসে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, কোলোকেশন পড়তে হবে। হ্যাঁ জাহাঙ্গীর, পার্টিকুলারলি সঠিক বলেছো, ঠিক আছে। ওকে, আচ্ছা, ইংলিশ A to Z, ভেরি গুড। লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো যে তোমাদের আসলে প্রসেসটা কি হওয়া উচিত? তোমরা কিন্তু এখনো টপিকের নাম বলতে পারতেছ না, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি চাইলে বলতে পারতাম, কিন্তু আমি বলতেছি না, দেখতেছি যে তোমাদের ভেতর থেকে আসছে কিনা, তোমাদের ভেতর থেকে আসছে কিনা। আমাকে বলো তো, তোমাদের কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে? তোমাদের কি আর্টিকেল আছে? একটু দেখি, আমাকে বলো। তোমাদের কি প্রোনাউন রেফারেন্স আছে? আমাকে একটু বলো। নাই? তাহলে কি বাকি আছে? পাংচুয়েশন মার্কস। কেউ বলতেছে না, ঠিক আছে। এই পাংচুয়েশনটাও তোমাদেরকে পড়তে হবে, এই পাংচুয়েশনটাও তোমাদেরকে পড়তে হবে। তোমাদের 3টা টপিক এবার নেই। 3টা টপিকের 1 নাম্বার টপিকটা কি? 1 নাম্বার টপিকটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 2 নাম্বার টপিকটা কি? 2 নাম্বার টপিকটা হচ্ছে তোমাদের বেসিকলি প্রোনাউন রেফারেন্স। 3 নাম্বার টপিকটা কি? 3 নাম্বার টপিকটা কি বলো? কে বলতে পারবে? একটা প্রোনাউন রেফারেন্স, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর একটা কি নেই তোমাদের গ্রামারের? তোমাদের গ্রামারে আরেকটা কোন টপিক নেই? আর্টিকেলটা নেই। তাহলে অ্যাকচুয়ালি আর্টিকেলটা তোমাদের দরকার নেই, কিন্তু আর্টিকেলটা তোমাদের অনেক বেশি দরকার হবে মডিফায়ার্সে। মডিফায়ার্সে আর্টিকেল টাইপ ডিটারমিনার, আর্টিকেল টাইপ ডিটারমিনার দরকার হবে। সো ব্যাপারটা কিছুটা এইভাবে চিন্তা করো, আমি আবারও বলছি, কিছুটা এইভাবে চিন্তা করো, অনেক কিছু সর্ট আউট হয়ে যাবে। ব্যাপারটা যদি এইভাবে চিন্তা করতে পারো তাহলে অনেক কিছু সর্ট আউট হয়ে যাবে। তো এই জিনিসগুলো না একটু মাথায় রাখো, এই জিনিসগুলো যে যত বেশি মাথায় রাখতে পারবা তত বেশি তোমাদের জন্য সুবিধা, তত বেশি তোমাদের জন্য সুবিধা। ওকে, ওকে ডান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রামার হোক বা রাইটিং নিয়ে অনেকে কথা বলতেছো। হ্যাঁ, রাইটিং এর ব্যাপারটা হচ্ছে কি বাবা, রাইটিং এর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ এটা মাথায়, তোমার মাথায়, অল ইন ইউর ব্রেইন, অন ইন ইউর হেড। তোমার প্রসেসটা হচ্ছে এখানে যে তুমি কিভাবে লিখবে, তুমি কিভাবে চিন্তা করবে। সো রাইটিংটার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে এই গ্রামারের স্ট্রাকচার যারা ভালো জানো, যারা রাইটিং এর ফরম্যাট গুলো ভালো জানো, দেখো আমি যদি না জানতাম একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় ছোটবেলায়, তুমি কি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারতাম? আমি যদি না জানতাম একটা প্যারাগ্রাফ লিখতে হলে কখনোই কম্পোজিশনের মতো অথবা কম্পোজিশন বলবো না, এর মতো সহজ করে বললে, যদিও কম্পোজিশনও প্যারা করে লেখা যায়, সো এরকম কি করতে পারবো না, প্যারাগ্রাফে প্যারা করে লিখতে পারবো না। এই ছোট্ট ফরম্যাটটা যদি না জানতাম, আমরা কি প্যারাগ্রাফ সঠিকভাবে লিখতে পারতাম?
হয়তো লিখতাম এলোমেলো হতো, কোনো প্রকার স্ট্রাকচার ঠিক থাকতো না। তো আমরা যদি গ্রামার সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকতো, গ্রামার সম্পর্কে যদি আমরা একদমই কিছু না জানতাম, আমরা যদি পার্সন সম্পর্কে না জানতাম, নাম্বার সম্পর্কে না জানতাম, পার্টস অফ স্পিচ সম্পর্কে না জানতাম, আমরা কি এই যে গ্রামার আইটেমস গুলো বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কতভাবে প্রকাশিত হতে পারে, কতভাবে একে এক্সপ্রেস করা যায়, এই ব্যাপারগুলো কি কখনো জানতে পারতাম? কখনোই জানতে পারতাম না। সো এইটাকে একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ভাইয়া ক্র্যাশ কোর্স আর ইবিআই এর মধ্যে কম্বাইন করে কিভাবে পড়বো? আচ্ছা, সিনোনিম এন্ড অ্যান্টোনিমের উপর একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস চাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি বুঝতে পারতেছি। আচ্ছা জয়নাল আবেদিন, তোমার সিনোনিম বানানটা একটু দয়া করে ঠিক করে নাও ভাইয়া। এই যে ভাইয়া ঠিক করে লিখছি, একটু ভাইয়ারটা খেয়াল করো, সিনোনিম অ্যান্টোনিম বানানটা ঠিক করো। আমি বুঝতে পেরেছি প্রিপজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এন্ড হচ্ছে স্পেশালি তোমাদের আরো প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি অনেকের এখনো রাইট ফর্ম ভার্ব বা এগুলো তো প্রবলেম হচ্ছে। সো আই ডোন্ট নো, ইটস ওকে, প্রবলেম থাকবেই। প্রবলেম না থাকলে তো লাইফটা ইন্টারেস্টিং হবে না, তাই না? প্রবলেম থাকতে হবে, প্রবলেম সলভ করার মাধ্যমে লাইফে কি করতে হবে, লাইফে ইন্টারেস্ট ব্যাক করতে হবে। সো ইনশাল্লাহ দেখি এর মধ্যে যদি কোনোভাবে পারি, আমরা একটা স্পেশাল লম্বা ক্লাস নেওয়ার চেষ্টা করব। লম্বা একটা স্পেশাল ক্লাস নিব, যাতে করে পার্টিকুলার টপিকগুলো একটা ক্লাসে অনেকক্ষণ সময় নেই, সমস্যা নেই, বাট শেষ করতে পারি, ঠিক আছে? সো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আমাদের রেগুলার প্রসেসে চলে আসি। রেগুলার প্রসেস হচ্ছে আমাদের কি, আমাদের রেগুলার প্রসেস হচ্ছে আমরা ফার্স্ট পেপার পড়ি, তাই না? সো ফার্স্ট পেপার, হ্যাঁ কানেক্টরস, সরি হ্যাঁ কানেক্টরস। সো কানেক্টরস, প্রিপজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইনশাল্লাহ আই উইল টেক কেয়ার অফ দ্যাট। ইনশাল্লাহ আমি সেটা দেখবো। আমি এই যে বড় করে লিখে দিচ্ছি, কানেক্টরস, কানেক্টরস, প্রিপজিশন এন্ড সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলা নিয়ে তোমরা সবাই প্রবলেমে পড়ছো। তো এই প্রবলেমস গুলোর উপর একটা স্পেশাল ক্লাস আমরা করব ইনশাআল্লাহ, খুবই দ্রুত। তবে আমরা আগে প্যাসেজ গুলো শেষ করে নিই, ঠিক আছে? এর একটা স্পেশাল ক্লাস, ভাইয়া যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা একটা স্পেশাল ক্লাস, যতগুলো বোঝা যায়, কোন রুলস পড়তে হবে, কোন রুলসটা জানতে হবে, কোথায় কি কার প্রয়োগ আছে, এবং এদেরকে কিভাবে ভালো করে বাসায় প্র্যাকটিস করলে পরীক্ষায় হুবহু কমন না পাই, অ্যাট লিস্ট কাছাকাছি ধরনার কিছু কোশ্চেন পেতে পারি, যাতে করে আমরা খুবই সহজে আরাম করে এই তিনটা পার্টিকুলার টপিক সলভ করতে পারি। সেটার প্রসেস আমি করে দেব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে চলো ভাইয়া, পেয়ার অফ ওয়ার্ডস কি? পেয়ার অফ ওয়ার্ডসটা হচ্ছে কি, একই রকম শব্দ থাকে, একই রকম শব্দগুলো দেখতে একই রকম মনে হয়, কিন্তু ভিন্ন ভিন্ন ধরন সম্পর্কে বলে। এই ঘটনাটাই হচ্ছে আমাদের পেয়ার অফ ওয়ার্ডস। এবং পেয়ার অফ ওয়ার্ডসটা হচ্ছে কিছুটা হোমোনিমের মতো, এরা একই ভাবে, কথাটা বুঝছো, দে সাউন্ড দ্য সেম, তাদেরকে শুনতে একই রকম লাগে। সহজ করে একটা কথা বলি, সহজ করে একটা কথা বলি, খেয়াল করো, সেল, সেল, একটা ওয়ার্ড দিয়ে তোমাকে বুঝাই পেয়ার অফ ওয়ার্ডস। এটা হচ্ছে সেল, এইটাও কিন্তু সেল, কিন্তু এই সেল আর এই সেলের ভিতরে অনেক পার্থক্য। তাহলে এরা কেন হোমোনিম? তারা হোমোনিম এই কারণে, কারণ তাদেরকে উচ্চারণ আমরা একইভাবে করি, কিন্তু এই সেল হচ্ছে তোমাদের কি, কোষ, আর এই সেলটা হচ্ছে কেনা বেচার সেল। আমি কি বুঝাইতে পারছি? এবং দেখো ল্যাঙ্গুয়েজটা এত মজার, তুমি অ্যাজ এ স্টুডেন্ট যেই দিন থেকে অনেক মজা করে পড়া শুরু করবে না, সেদিন থেকে লাইফে অনেক কিছু অনেক ইজি লাগবে, ঠিক আছে? সো ওকে, আমরা এখন একটু চলে যাই ফার্স্ট পেপারে। সো ফার্স্ট পেপারের কি প্রবলেম আছে কেউ কিন্তু বললে না। আমি অধীর আগ্রহে বসেছিলাম যে ফার্স্ট পেপারে কি কি প্রবলেম আছে আমাকে বলবে, আমাকে আস্ক করবে, আমাকে আমাকে হচ্ছে প্রেসার ক্রিয়েট করবে। এই জিনিসটা বুঝি নাই, বোঝায় দেন। সো এই জিনিসটা আমি জানতে চাই। আর যদি কারো এমন হয় যে না ভাই আমি তো পড়ি নাই, আপনাকে আমি কি বলবো, যদি পড়তাম তাহলে হয়তো আপনাকে বলতাম, তাহলে আমি একটু বলি একটু পড়ো। হ্যাঁ, অনেক অনেক যদি কিন্তু আছে, অমিক্রন, করোনা ভাইরাস, লকডাউন, শাটডাউন, ক্লাস হবে না, স্কুল কলেজ বন্ধ হবে, একদিন করে ক্লাস হবে জানুয়ারি থেকে, এগুলো অনেক হিসেব আছে। এই ক্যালকুলেশন গুলো জীবনে হয়তো কাজে নাও লাগতে পারে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অবশ্যই হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, অথবা সি ইউনিটে, বি ইউনিটে তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে যাদের লক্ষ্য আছে, বা এরকম ইউনিট গুলো অন্যান্য যে ইউনিভার্সিটি আছে গুচ্ছে আছে, ইংলিশ দিতেই হবে। এই বইটা, এই ফার্স্ট পেপার বইটা অনেক কাজে লাগবে, এই পড়াগুলো অনেক কাজে লাগবে, ট্রাস্ট মি, ঠিক আছে? সো দেখো, তোমরাই দেখো
যে তোমরা কতটুকু এগুলোকে কভার করতে পারতেছো এবং কত কিছু তোমরা শিখে নিতে পারতেছো। ঠিক আছে, ওকে, ডান, ভেরি গুড। উইদাউট ক্লুস এ প্রবলেম, রাইটিং টপিক, রিঅ্যারেঞ্জ। ভাইয়া এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছি। এই প্রত্যেকটা জিনিস, রিঅ্যারেঞ্জ বলো, রাইটিং টপিক বলো, অথবা আমি বলবো হচ্ছে উইদাউট ক্লুজ যেটা লিখছে আরেকজন। সো আমি বলবো যে প্রত্যেকটা ক্লাস ভাইয়া, এতগুলো ক্লাস কেন নিলাম, এতগুলো ক্লাস কেন আমাদের 10ms আমাদের অথরিটি কেন দিল আমাদেরকে? আমরা তো 30টা ক্লাসও শেষ করে দিতে পারতাম, আমরা তো 40টা ক্লাসও শেষ করতে পারতাম, 25টা ক্লাসও শেষ করে দিতে পারতাম তাড়াহুড়ো করে, শুধুমাত্র অল্প অল্প পড়িয়ে। এটা ইম্পর্টেন্ট কেন? আমরা বলেছিলাম যে আমরা ফুল কোর্স পড়াবো, যত ক্লাস লাগুক। মানে অল ক্রেডিট গোস টু ইয়োর অপার ভাইয়া, অল ক্রেডিট গোস টু দ্য টিম ম্যানেজমেন্ট অথরিটি, সবাইকে স্যালিউট তাদেরকে, যে তারা তোমাদেরকে, আমাদেরকে, টিচার্সদেরকে ফ্রিডমটা দিছে। সো আমরা কি করতে পারছি? আমরা কিন্তু ধীরে ধীরে শিখতে পারছি, সময় নিয়ে নিয়ে শিখতে পারছি, তোমাদের পার্সোনাল প্রবলেম পর্যন্ত দেখার চেষ্টা করছি। সো এই জিনিসটার পরও আমি বলবো যে ক্লাসগুলো আগে দেখো, যদি ওভারঅল ক্লাসগুলো দেখে মনে হয় যে না ভাইয়া তারপরও প্রবলেম আছে, দেন অবভিয়াসলি আই এম হিয়ার টু হেল্প ইউ। ঠিক আছে, ওকে। সো আমি বলবো আমার ক্লাসগুলো দেখো, যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেছো এবং যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখার পর এগুলোকে নোটস করেছো বা লিখেছো, তাদের কখনোই কোনো প্রবলেম হওয়ার কথা না ভাই, তাদের কখনোই কোনো প্রবলেম হওয়ার কথা না, আল্লাহ ভরসা, আমি আবারও বলছি। ঠিক আছে, ওকে, ডান, রেডি, রেডি। তাহলে চলো, প্রথম যেই টাস্কটা আজকে আমরা করতে যাচ্ছি, সেই টাস্কটা হচ্ছে খুবই মজার, খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ক্র্যাশ কোর্স আর ইভিআই এর ভিতরে কম্বাইন করে কি করবো? এক্সিলেন্ট কোশ্চেন। ক্র্যাশ কোর্সে আমরা যেটা করছি, খেয়াল করো, ক্র্যাশ কোর্সে আমি গ্রামারটা অনেক পড়িয়েছি, ফার্স্ট পেপারটা আমি এখন ওইভাবে ধরিনি। সো ক্র্যাশ কোর্সে ফার্স্ট পেপার আমি ধরতে যাচ্ছি খুব শীঘ্রই। ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো তো আমি ফার্স্ট পেপারের যেই ইউনিট গুলো আছেন, আমার যেই টিচার্স আছেন, উনার যে জিনিসগুলো পড়ানো হয়েছে সেই টিচারের সাথে সমন্বয় রেখে বাকিগুলো আমি পড়াবো। সো খুব দ্রুতই ক্র্যাশ কোর্সে ফার্স্ট পেপার সিন টেস্ট বা সিন টেক্সট অথবা সিন প্যাসেজ নিয়ে আমি চলে আসতেছি প্র্যাকটিস করাতে, বোঝাতে। এবং ফার্স্ট পেপারে তোমাদেরকে আমি ফ্লো চার্ট পড়াচ্ছি, এই পার্টিকুলার কোর্সেও তোমাদেরকে ফ্লো চার্ট পড়িয়ে ফেলেছি এবং তোমাদেরকে রাইটিং এর সবগুলো টপিকই ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে শিখিয়েছি। উইদাউট ক্লুজ কিভাবে উত্তর করতে হয় প্রত্যেকটা ক্লাসে সময় নিয়ে নিয়ে, 2 ঘন্টার ক্লাসও আছে, 2 ঘন্টা প্লাস ক্লাসও আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্লাস যদি একটু বুঝো তাহলে ইনশাল্লাহ মাথায় রেখো, ভালো তোমরা পড়তে পারবে এবং এগুলো তোমরা কি করতে পারবা, চেষ্টা করতে পারবা। সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, হোমোনিম, অ্যালিটারেশন গুলো নিয়ে কাইন্ডলি কিছু বলবেন ভাইয়া? ভাইয়া আমি এই সিমিলি, তারপর হচ্ছে পার্সোনিফিকেশন, তারপর হচ্ছে হোমোনিম, এগুলো সম্পর্কে আমি টুকটাক বলেছিলাম পয়েমের ক্লাসে, টুকটাক, কিন্তু আমি হচ্ছে এগুলো সম্পর্কে আবার বলবো আমরা যখন আরেকটা রিভিউ দিব ইনশাল্লাহ, ওই রিভিউতে আমরা ওগুলো বলে দিব। ঠিক আছে, এবং এগুলোর লেকচার শিটও তোমাদের কাছে চলে যাবে, সিমিলি, পার্সোনিফিকেশন, হোমোনিম, কারণ এগুলো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও অনেক গুরুত্বপূর্ণ। তো সমন্বয় করে যদি পড়তে হয় ইবিআই, তুমি আমার ফার্স্ট পেপারের ক্লাসগুলো এখানে করো, অ্যাজ ওয়েল এজ তোমার আমাদের যে আরেকজন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিচ্ছেন, আমার সবার প্রিয় তোমাদের প্রভা আপু, উনার ক্লাসগুলো তুমি আরামসে করতে পারবে, অনেক ভালো করে করতে পারবে, অনেক মজার ক্লাস করায় তোমার প্রভা আপু, অনেক ভালো টেকনোলজি ইউজ করছে, যেটা দেখে আমার তার প্রতি স্যালিউট। অনেক অনেক ভালো টেকনোলজি ইউজ করছে সে ক্র্যাশ কোর্সে পড়ানোর জন্য। সো তোমরা সেটা ফলো করতে পারো। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা তোমার পড়া হয়ে গেছে সেটা বাসায় নিজেকে পড়তে হবে। তুমি যার ক্লাসই ফলো করো না কেন, তোমার কলেজের টিচার হোক, ইউটিউব হোক, হোয়াট এভার, তোমাকে বাসায় পড়তে হবে। এরকম বইটা খুলে, বোর্ড কোশ্চেন গুলো খুলে একটু পড়তে হবে। আমাকে শপথ করো, আমাকে ওয়াদা দাও পড়বে, তোমরা ভালো করবে। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি যে আমরা কিভাবে পড়তে পারি, তাই না? সো আমরা বলছি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার সিনোনিমস ইন কলাম বি। এখন তোমরাই বলতেছিলে ভাই সিনোনিম অ্যান্টোনিমে প্রবলেম হচ্ছে। দেখো, তোমাদের প্রবলেমসটা সলভ করার জন্য আমরা এই প্র্যাকটিসটা এখন করব। আমি আবারও বলতেছি, বইয়ের টেক্সট গুলো, ইয়েস, ভেরি গুড সারাফি, আমাদের সবার প্রিয় টিচার তোমার প্রভা আপু, আমারও প্রিয় টিচার, তোমাদের এখানে যারা ক্লাস করতেছে সবার প্রিয় টিচার। ঠিক আছে, সো যে জিনিসটা আমরা এখন একটু পড়ি, চলো একটু মনোযোগ দিই যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম কোথায় লাগে।
ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট পেপারের এমসিকিউতে লাগে। আমি আবারও বলছি, এমসিকিউর গাইডলাইন আমি তোমাদেরকে দিয়েছি। বলতো এই গাইডলাইন গুলো যারা মনে রেখেছো তাদের কি কোশ্চেন সম্পর্কে বুঝতে খুব বেশি একটা মানে প্রবলেম হওয়ার কথা কখনোই না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই যে ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম এ, মানে এই কলামে যে ওয়ার্ডস গুলো আছে এই কলামের ওয়ার্ডস গুলোর সাথে সিনোনিম ওয়াইজ আমাদেরকে কি করতে হবে, মেলাতে হবে। তাহলে চলো তো দেখি মেলাতে পারি কিনা। প্রথমটা হচ্ছে এন্ডেঞ্জার্ড, আবারও বোঝার চেষ্টা করি। এন্ডেঞ্জার্ড আমরা অনেক সময় যেটা করতে পারি না, আমি বলেছি যে সরাসরি অর্থ, আক্ষরিক অর্থ তুমি নাও জানতে পারো, কিন্তু তোমাকে যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে কি ভাবার্থটা বুঝতে হবে। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপদাপন্ন, তোমরা জানো মানে সংকটাপন্ন যে পরিস্থিতি বা বিপদাপন্ন যে পরিস্থিতি। তাহলে এই যে বিপদাপন্ন যে পরিস্থিতিটা, তাহলে এন্ডেঞ্জার্ডের সাথে এখানে কি হতে পারে, কি অবস্থা হতে পারে? আমরা বলেছিলাম যে পান্ডাগুলোর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় পৃথিবী থেকে তাদের কি হয়ে যেতে পারে, তার অস্তিত্বটা বিলীন হয়ে যেতে পারে। তাহলে এখানে এন্ডেঞ্জার্ড কি এক নম্বরে আছে না, তাহলে এখানে কি হবে, ডেঞ্জার হবে। এন্ডেঞ্জার্ড আর ডেঞ্জার কিন্তু এক জিনিস না। আমি এই জন্যই তোমাদেরকে পার্টস অফ স্পিচের উপর গুরুত্ব দিতে বলি, স্পেশালি নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, ভার্ব ফর্ম, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো মনে রেখো, তাহলে ডিফিকাল্ট হবে। নাম্বার অফ হবে না, ফুড হবে, থ্রেটেন্ড হবে, থ্রেটেন্ড হতে পারে। সো এন্ডেঞ্জার্ড হচ্ছে বিপদাপন্ন, থ্রেটেন্ড মানে কি বিলুপ্তির পথে যেটা আছে। তাহলে আমরা এক নাম্বার এটাকে দিয়ে দিলাম, অর্থাৎ এক নাম্বার হচ্ছে কি এটা। তাহলে এই যে দেখো পড়াটা হচ্ছে কি নিজের কাছে, তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে এগুলো উত্তর খুবই সহজ। তাহলে এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে থ্রেটেন্ড। আমি কি তথ্যটা কি জানতে পারলাম না? আমার কি এইচএসসি তে আমার কি যেই টপিকটা থাকবে সিনোনিম অ্যান্টোনিমে, সেই টপিকটা এই ধরনের কোশ্চেন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। সেভারেল, সেভারেল মানে বিভিন্ন, সেভারেল মানে বিভিন্ন। তাহলে সেভারেল যেন বিভিন্ন বা কয়েকটি, তাহলে আমরা এখানে অলরেডি পেয়ে গেছি নাম্বার অফ, যার মানে হচ্ছে কি কিছু সংখ্যক। তাহলে আমরা এইটাকে উত্তর হিসেবে গ্রহণ করতে পারি। ওকে, তারপরে যেটা আছে গণ। আচ্ছা গণ কি, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি। গণটা কোথায় ইউজ করি আমরা? আমরা জানি যে V1 V2 V3 এরকম একটা ছোট্ট থিওরি আছে, মানে ভার্বের যেই ফর্ম গুলো আছে এগুলোর জন্য। তাহলে গো, ওয়েন্ট, গন, এইটা আমরা বলে থাকি গো, ওয়েন্ট, গন। এখন এই যে আমার গনটা, এটা মানে কি নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ভার্বের থ্রি, মানে যে পাস্ট পার্টিসিপলটা আছে, এই পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে। তাহলে এখানে কি হতে পারে, গন মানে যেহেতু নিঃশেষ হয়ে যাওয়া, এখানে একটা ওয়ার্ড আছে দেখো তো, ডিসঅ্যাপিয়ার্ড। এই যে তাহলে ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে কি নিঃশেষ হয়ে যাওয়া। তাহলে আমাদের উত্তরটা আমরা এখানে মিলাতে পারি। এখন এইটা হয়তো আমাদের সামনে অ্যান্সারের একটা লিস্ট দেয়া আছে, তাই আমরা ইজিলি এগুলোর উত্তর দিতে পারতেছি। যখন আমাদের এটা দেয়া থাকবে না, পরীক্ষার হলে লিখতে হবে, এগুলো যখন পড়তে পারবো, মুখস্থ করার দরকার নেই। তোমাদের দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে তোমরা সিচুয়েশন বেসড ভোকাবুলারি জানো না। সিচুয়েশন বেসড ভোকাবুলারি কি জানো? অর্থাৎ কোন সিচুয়েশনে কোন শব্দটা ইউজ করতে হয়, কোন সিচুয়েশনে কোন ওয়ার্ডটার কেমন ব্যবহার হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে বলি, মুভমেন্ট এই ওয়ার্ডটা দেখো, এই মুভমেন্ট ওয়ার্ডটা আমরা যখন ডায়াসপোরা পড়েছি তখন আমরা এই মুভমেন্ট সম্পর্কে বলেছি কি স্থানান্তর, তাই না? আমরা পড়েছি স্থানান্তর, কিন্তু মুভমেন্টের তো আরো অনেক অর্থ হতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অর্থ হচ্ছে নড়াচড়া করা, নড়াচড়া করা। তাহলে আমরা কি বলতেছি, নড়াচড়া করা, এটা একটা মিনিং হতে পারে। আবার মুভমেন্টের আরেকটা মিনিং হতে পারে কি বলো দেখি, মুভমেন্টের আরেকটা মিনিং হতে পারে হচ্ছে আন্দোলন করা। কি করা? আন্দোলন করা। তাহলে দেখো তো আমার এই যে শব্দগুলো, তার সেন্টেন্সে সে কেন বসতেছে, কি হিসেবে বসতেছে, কোন উপায়ে বসতেছে, এই পার্টিকুলার থিম গুলাই আমাদেরকে কি করবে, হেল্প করবে, আমাদেরকে বুঝাই দিবে যে এইখানে এই জিনিসগুলো আছে, এইভাবে এগুলোকে আমরা ইউজ করতেছি। সো ব্যাপারটা খুবই ইজি, রাইট, ভেরি গুড। ব্যাপারটা খুবই ইজি যদি তুমি বুঝতে পারো, ব্যাপারটা খুবই ইজি যদি তুমি বুঝতে পারো, আর ব্যাপারটা অনেক কঠিন যদি বুঝতে না পারো। ওকে, ওকে, ডান। তাহলে খেয়াল করো, এরপর আছে থ্রেট। থ্রেট মানে কি? ওকে, হুমকি দেওয়া। তাহলে একটা থ্রেটের সিনোনিম কি হতে পারে? এখন দেখো, কাউকে হুমকি দেওয়া, এই প্রসেসটা কি একটা ভয়ের না? এই জিনিসটাকে একটা ভয় না? ধরো আমাকে যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা একটা হুমকি দেয়,
বা আমাকে বলে এইটা না হলে এই করে দিব, তাহলে তোমার এই বিপদ হতে পারে, এই ধরনের কথাবার্তা কি হুমকি, আমার এই হুমকিটাকে আমার ভয়ের সৃষ্টি করে না? তাহলে এই থ্রেটের একটা অ্যান্টোনিম না হয়ে সিনোনিম পড়তেছি আমরা, এই যে সিনোনিম, এই সিনোনিম হতে পারে কি ডেঞ্জার। তাহলে থ্রেটের একটা সিনোনিম হতে পারে কি ডেঞ্জার। তারপরে দেখো ডায়েট। আচ্ছা ডায়েট মানে কি? তোমরা অনেকে ডায়েট মানে মনে করো কি জানো, চিকন হয়ে যাওয়া। ডায়েট শব্দটার সাথে তোমাদের অনেকের ধারণা চিকন হয়ে যাওয়ার সাথে সম্পর্ক না। ডায়েট চিকন হয়ে যাওয়ার সাথে সম্পর্ক না। ডায়েট হচ্ছে কি ধরনের ফুডস তুমি ইনটেক করতেছো, খাবার খাচ্ছ কি। সো এই ডায়েটের সাথে এইটা যাবে, ফুড। ওকে, প্রেডিক্ট। আচ্ছা তোমরা খেলাধুলা দেখো, তোমরা অনেক সময় এক্সামের ডেট চিন্তা করো যে এত তারিখ এক্সাম হতে পারে, এইভাবে হতে পারে। এই পুরো প্রসেসটার নাম হচ্ছে কি প্রেডিকশন। তাহলে প্রসেসটার নাম প্রেডিকশন, তার মানে প্রেডিকশন হচ্ছে নাউন, কারণ কোনো কিছু নামই হচ্ছে নাউন। তাহলে দেখো কিভাবে চিন্তাগুলো আসতে হবে তোমার ভিতরে অ্যাজ এ স্টুডেন্ট, তোমার কি চিন্তাগুলো আসতে হবে। প্রেডিকশন হচ্ছে নাউন আর প্রেডিক্ট হচ্ছে কি ভার্ব। তাহলে এটা সিনোনিম যখন লিখতে যাব চেষ্টা করব ভার্ব হিসেবে লিখতে। এই জিনিসটা একটা সিম্পল প্রসেস। তারপরও যদি না পাই, ইউ গো ফর নাউন, ইউ গো ফর অ্যাডজেক্টিভ, যেটা খুব কাছাকাছি এই শব্দের মতোই সিনোনিম। কিন্তু চেষ্টা করবে, যেমন প্রেডিক্ট হচ্ছে কি ভার্ব, এখানে ভার্ব হিসেবে আছে। তাহলে কলাম বিতে সিনোনিম হিসেবে যখন আমরা একে ইউজ করার চেষ্টা করব, আমরা অবশ্যই কি করব, আমরা অবশ্যই প্রেডিক্টের ভার্বের ফর্মটা ইউজ করব। তাহলে এখানে দেখো একটা ফর্ম আছে, নাম হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া, প্রেডিক্ট মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া, ভবিষ্যৎবাণী করা। তাহলে অবভিয়াসলি এটা যেহেতু ভার্ব আছে সেহেতু এই ফোরকাস্ট হবে তার অ্যান্সার। আমাদের পরেরটা হচ্ছে এন্টায়ার। এন্টায়ার কি সম্পূর্ণ। তাহলে এন্টায়ারটা যখন আমরা পড়তেছি এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। দেখো পড়াশোনা করার অনেক ওয়ে আছে ভাইয়া, অনেক ওয়ে আছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে বের করতে হবে তুমি কোন ওয়েটা ফলো করবে। সো এন্টায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্টায়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এইটাকে যখন আমরা কলাম বিতে সিনোনিম লিখবো তখন নিশ্চয়ই আমরা অ্যাডজেক্টিভই খুঁজবো। তাহলে দেখো এই যে হোল, এই হোল হচ্ছে সেই কাঙ্ক্ষিত। এন্টায়ার মানে সম্পূর্ণ, হোল মানে সম্পূর্ণ। আমি মজার একটা তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেক গ্রুপের স্টুডেন্ট আছো, সায়েন্স, আর্টস, কমার্স। এইবারে যে ভার্সিটি এক্সাম গুলো হয়েছে এবং এইবারের মতো বারংবার যে ভার্সিটি এক্সাম গুলো হয়, এই সব জায়গায় এই ধরনের কোশ্চেন গুলো ঘুরে ফিরে আসে। সম্ভবত মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে তোমার এই হোলসাম শব্দটা এসেছিল, বলেছিল যে হোলসাম, আবারও বলছি হোলসাম, এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে তুমি আমি জানি যে হোল মানে অ্যাডজেক্টিভ, এই হোলসাম মানে হচ্ছে কি, এইটাও হচ্ছে কি পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে কি আলটিমেটলি হোলসাম হচ্ছে একটা ভালো কন্ডিশনে থাকা, ভালো কন্ডিশনে থাকা, মেন্টালি ফিজিক্যালি ভালো কন্ডিশনে থাকা। আর হোল দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে একত্রে, সম্পূর্ণরূপে। এবং এইটাও যখন আমরা বুঝাচ্ছি তখন এইটাও অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। তাহলে পড়াশোনাটা ততটাই সহজ যখন তুমি এটাকে সহজভাবে নিবে। চান্স, চান্স মানে হচ্ছে কি কি কোনো একটা সুযোগ। তাহলে অপরচুনিটি হতে পারে, রাইট, অপরচুনিটি হতে পারে। কিন্তু দেখো এখানে তো অপরচুনিটি নেই, সারা জীবন আমরা পড়ে এসেছি, সারা জীবন পড়ে এসেছি যে চান্সের যে সিনোনিমটা, চান্সের সিনোনিমটা হচ্ছে কি অপরচুনিটি। আমরা কি পড়ে এসেছি, অপরচুনিটি। এখন এখানে তো অপরচুনিটি নেই, তাহলে উত্তর তো বের করতে হবে। তাহলে বাকি আছে লাইকলিহুড, বাকি আছে ডিফিকাল্ট, বাকি আছে স্পেশালিস্ট। ডিফিকাল্ট মানে কঠিন, স্পেশালিস্ট মানে কোনো একটা কাজে যে অভিজ্ঞ। তাহলে সেই ক্ষেত্রে একটাই ওয়ার্ড বাকি থাকে, সেটা হচ্ছে কি লাইকলিহুড। এবং এইটাই হচ্ছে আমাদের চান্সের সিনোনিম। লাইকলিহুড মানে হচ্ছে কি সম্ভাবনা আছে এমন, চান্স মানেও কিন্তু সম্ভাবনা। টাফ, টাফ মানে হচ্ছে কঠিন, দৃঢ়তা, টাফ। তাহলে টাফের যে সিনোনিমটা সেটা কি হবে, অবভিয়াসলি ডিফিকাল্ট। তাহলে টাফের মানে অ্যান্টোনিম কি হবে, টাফের অ্যান্টোনিম হবে হচ্ছে কি ইজি, টাফের অ্যান্টোনিম হবে হচ্ছে কি ইজি। আচ্ছা আমি যদি বলি টাফের অ্যান্টোনিমটা তোমাদেরকে কিসের দ্বারা প্রকাশ করতে, সুপারলেটিভ ফর্মে প্রকাশ করতে। কিসের দ্বারা প্রকাশ করতে, সুপারলেটিভ ফর্মে প্রকাশ করতে। আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে সেখানে কি আর ইজি লিখলে অ্যান্সার হবে না। তাহলে কম্পারেটিভ ফর্ম যেমন ইজিয়ার, ঠিক তেমনি সুপারলেটিভ ফর্ম হচ্ছে ইজিয়েস্ট।
তাহলে এইটা হবে তখন উত্তর। সো ব্যাপারটা এইভাবে চিন্তা করো। এক্সপার্ট মানে হচ্ছে কি অভিজ্ঞ, এই যে আমার স্পেশালিস্ট। সো জিনিসগুলো যখনই পড়াশোনা করব, যখনই বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তখন এই জিনিসগুলো জেনে জেনে পড়বো, যাতে করে আর প্রবলেম না হয়। ঠিক আছে? সো আমরা পান্ডাটা পড়ে ফেলেছিলাম। পান্ডাটা সম্পর্কে তোমরা জেনেছো, বলেছি তোমাদেরকে, এবং পান্ডা সম্পর্কে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো আমরা লেসন 4-এ চলে আসব। লেসন 4টা আমাদের দেশকে কেন্দ্র করে, আমাদের কালচারকে কেন্দ্র করে। পান্ডাটা ছিল চাইনিজ কালচারকে কেন্দ্র করে, চাইনিজ যে এনভায়রনমেন্ট আছে, চাইনিজ যে বন্য প্রাণী আছে তাদেরকে কেন্দ্র করেছিল। Now we are going to talk about our country. We are going to talk about, we are going to discuss about our places, আমাদের কি জায়গা আছে, জায়গাগুলো নিয়ে, এবং আমাদের যে হেরিটেজ সাইটস গুলো আছে, অথবা আমাদের যে ম্যাগনিফিসেন্ট যে এরিয়া গুলো আছে, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ দেখতেও সুন্দর লাগে, এবং প্রকৃতিতে তারা একটা ভাইটাল রোল প্লে করে, সেগুলো নিয়ে পড়বো। সো আলটিমেটলি যেহেতু আমরা প্রাণী নিয়ে পড়ছি, সেহেতু আমরা দেখতেই পাচ্ছি যেখানে লেখা আছে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে একটু বোঝার চেষ্টা করি। থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের যে টাইগাররা আছে তাদের জন্য কি থ্রেট আছে, সেই থ্রেটটা আমরা পড়বো। ঠিক আছে? ওকে, লাইকহুড হবে। ভেরি গুড, ভেরি গুড। নেটের কি প্রবলেম আমাকে একটু বলো। আমার কাছে নেটের তেমন কোনো প্রবলেম মনে হচ্ছে না। তারপর যদি হয় নেটের প্রবলেম, তাহলে আমি সেইভাবেই কাজ করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? নেটের কি প্রবলেম আমাকে বলো। এই যে থ্রেটস টু টাইগার্স, ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টটা মানে কি? একটা বনভূমি, যেটাকে আমরা গড়ান বনভূমি বলে থাকি। স্পেশাল টাইপ অফ ফরেস্ট, যেখানে আমরা স্পেশাল কিছু কেস, স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই, শ্বাসমূল পাই, নিউ মেটাফোর আমরা এখানে পাই, রাইট? এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। আর যদি আমরা অ্যানিমাল কিংডমের কথা চিন্তা করি, উই হ্যাভ ডিফারেন্ট অ্যানিমালস। স্পেশালি বাংলায় যেটাকে আমরা বলি চিত্রা হরিণ। চিত্রা হরিণের বসবাস হচ্ছে আমাদের এই সুন্দরবনে, ঠিক না? সো আরেকটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘের যে প্রজাতিগুলো আছে, সেই বাঘের প্রজাতিগুলোর ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে খুবই শক্তিশালী একটা প্রজাতি, এবং সেটা আমাদের কোথায় আছে? সেটা হচ্ছে আমাদের এইখানে আছে। সো before we start learning this particular passage, we need to understand some important things. We need to learn about Sundarban. We need to know about what tigers are, tigers কি, কেন এখানে থ্রেটস নিয়ে পড়তেছি। বিকজ থ্রেটস হচ্ছে কি? ডেঞ্জার, রাইট? হুমকি, ডেঞ্জার। সো আলটিমেটলি ডেঞ্জারটা কেন? কারণ এই সুন্দরবনের ভূমিকা আছে নিশ্চয়ই। তো আমি আবারও বলতেছি তোমাদেরকে, যেই প্রসেসে আমি পড়াতাম, যে সিনপসিসটা, অর্থাৎ একটা লেসন শুরু করার পূর্বে উই নিড টু টক অ্যাবাউট দ্য লেসন। এন্ড আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি মাঝে মাঝে ইংলিশে কেন বলি? তোমাদেরকে এনকারেজ করার জন্য, তোমাদের দুইটা ভীতি কাজ করে ইংলিশ বলতে গেলে। প্রথম ভীতিটা হচ্ছে আমার উচ্চারণটা হয়তো সুন্দর না, আর দ্বিতীয় ভীতিটা কি? দ্বিতীয় ভীতিটা হচ্ছে আমি যেই কথাগুলো বলছি, আমার তথ্যগুলো হয়তো সঠিকভাবে ভুল হতে পারে ফার্স্ট অফ অল, আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কি নেই, শব্দ নেই ওইটার কনটেক্সটে। সো সবসময় এই ভীতিটা কাজ করানো যাবে না, তাহলে এইটা একটা অভ্যস্ততায় পরিণত হবে, তুমি ইউজ টু হয়ে যাবা। সো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে তোমাকে এটা একটা বিকল্প রাস্তা বের করতে হবে। আর বিকল্প রাস্তা হচ্ছে প্রত্যেকটা এরকম সিন প্যাসেজ পড়ার পর আয়নার সামনে দাঁড়াও, বসে ক্যামেরায় রেকর্ড করো, বা মোবাইল টোবাইল ছড়িয়ে রেখে নিজে নিজে জানালায় পাশে বসে, বারান্দায় বসে, বিছানায় শুয়ে, যেভাবেই পারো বলো, ইংলিশে ব্যাখ্যা করার চেষ্টা করো। জায়ান্ট পান্ডা পড়িয়েছি না আমি তোমাদেরকে? কুয়াকাটা পড়িয়েছি, মাত্র খেয়াল করলাম আমি একটা ক্লাসে, আমি তোমাদেরকে কুয়াকাটা পড়িয়েছি, এবং কুয়াকাটার উপর প্র্যাকটিস সেশনও আছে। তো আমি কুয়াকাটা আর তোমাদেরকে দেখাবো না, কুয়াকাটাটা আমাদের আগের ক্লাসে দেয়া আছে। তো তোমরা কাইন্ডলি ওই ক্লাসটা করে নিবে। কুয়াকাটার উপর প্র্যাকটিস সেশন আলহামদুলিল্লাহ দেয়া আছে, তো কাইন্ডলি ওইটা একটু দেখে নিবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে threats to tigers of mangrove forest, so ultimately it is all about Sundarbans, because Sundarbans হচ্ছে একমাত্র জায়গা, Sundarban is the only place where you may find
the tigers, the Royal Bengal tigers. So basically they are being destroyed, they are in danger, কারণ হচ্ছে তারা একটা বিপদে আছে of becoming somehow the numbers of the tigers are reducing, they are being dangers of becoming faded away, অর্থাৎ তারা হয়তোবা যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় তাদের অস্তিত্ব চলে যেতে পারে। এই যে প্রসেসগুলা, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে গ্রামারও পড়িয়েছি না? আমি যদি বলি বিং ড্যাশ, আমি যদি এখানে একটা ওয়ার্ড দেই ডেস্ট্রয়, তোমাদের কি মনে হয় হোয়াট শুড বি দ্য অ্যান্সার? কি অ্যান্সার হতে পারে? হোয়াট শুড বি দ্য অ্যান্সার? বিং ড্যাশ। আমি তোমাদেরকে তিনটা প্রসেস পড়িয়েছিলাম না, যে বিং থাকলে, হ্যাভিং থাকলে, তারপরে বি হলে, ঠিক আছে, এগুলোর পরে সবসময় কি বসে? এগুলোর পরে সবসময় V3 বসে। তাহলে অ্যান্সারটা কি হতে পারতো? ডেস্ট্রয়েড। ওকে, সো বেসিক্যালি ইফ দিস কন্টিনিউস, এই যে ডিস্ট্রাকশনটা, এই ডিস্ট্রাকশনটা যদি কন্টিনিউ করে তাহলে একটা ইমব্যালেন্স আসবে। এখনো অনেকে যে কাজটা করো আনব্যালেন্স বলো, আনব্যালেন্স, এগুলো পরীক্ষায় আসে। সিনোনিম অ্যান্টোনিমের উপর ঝামেলা তো, এই জন্য বলি এই যে আনব্যালেন্স, এটা তো ভুল, এটা ইমব্যালেন্স। এটা কি হবে? এটা হবে ইমব্যালেন্স। এটা কি হবে? এটা হবে ইমব্যালেন্স। এই কথাগুলো একটু মাথায় রেখো বাবারা, একটু বোঝার চেষ্টা করিও। এটা হবে কি? ইমব্যালেন্স। তাহলে আলটিমেটলি এই সুন্দরবনে টাইগার গুলো আছে এবং এদের একটা এমন অবস্থা হবে যদি এরকম এরা চলতে থাকে, দেয়ার উইল বি অ্যাট স্টেক, মানে এবং তাদের অবস্থাটা শেষ হয়ে যাবে, তারা বিপদের সম্মুখীন হয়ে যাবে, তারা তাদের বিলুপ্তি ঘটে যাবে, পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য অনেকেই কি করতেছে, দে আর ট্রাইং টু কল ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস টু বি ডান টু প্রোটেক্ট দ্য টাইগার্স অফ সুন্দরবনস। ওকে, সো এই হচ্ছে ঘটনাটা। এবং সুন্দরবনের একটা রেপুটেশন আছে, এই রেপুটেশনটা কি? this particular jungle or this particular area is rapidly decreasing, এটা একটা কিন্তু বৈশিষ্ট্য, এটা সুন্দর বৈশিষ্ট্য হলো। তারপর দুঃখের সাথে বলতে হয় যে সুন্দর বৈশিষ্ট্য। এই যে পরমাণু কয়লা যে কেন্দ্র একটা তৈরি করেছে, হ্যাঁ, সুন্দরবনের কাছাকাছি, যারা খুলনায় আছো জানো এগুলো কেন তৈরি করেছে। নিশ্চয়ই আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই, আমাদেরকে আরো বেশি শক্তিশালী করার জন্য। কিন্তু it will bear a great impact on সুন্দরবন, এটা কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট ফেলবে। এবং এটাকে যদি সামহাও আমরা রিডিউস করতে না পারি, we will be in danger, আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, সো আলটিমেটলি এগুলো এই ডিক্রিজিং হওয়ার কারণে এই টাইগার্সদেরও একটা কি হচ্ছে, থ্রেট হয়ে যাচ্ছে। তারা লোকালয়ে চলে আসছে, আর লোকালয়ে আসলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, বাঘগুলোকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তোমরা এরকম অনেক শুনেছো না খবর যে বাঘ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে? আমাকে বলো তো কমেন্টে, আমাকে একটু জানাও, বলো তো। তোমরা অনেকেই জানো যে প্রসেসটা এখনো চলে। সো ওকে, অনেক কথাই বললাম। সো বেসিকলি এই সুন্দরবনের ডিস্ট্রাকশনটা নট অনলি ফর দ্য পিপল হু আর লিভিং নিয়ার সুন্দরবন, এই খুলনা বিভাগের মানুষ তাদের উপরে যে প্রবলেম হবে, সাতক্ষীরার স্পেশালি সাতক্ষীরার মানুষের যে প্রবলেম হবে তা না। ইট উইল ব্রিং আ গ্রেট ইম্প্যাক্ট, একটা হ্যাবক তৈরি করবে ফর বাংলাদেশ। কেন? জাস্ট বিকজ এই জঙ্গল একটা ন্যাচারাল শিল্ড হিসেবে কাজ করে। তোমরা অনেকেই জানো না, এই সুন্দরবন একটা ন্যাচারাল শিল্ড হিসেবে কাজ করে। তোমরা গেমস খেলো না, গেমস এরকম শিল্ড থাকে না, বর্ম, যেটা দিয়ে তোমরা নিজেদেরকে রক্ষা করো, এরকম করো ওইরকম করো। ঠিক তেমনি সুন্দরবন তোমার আমার দেশের জন্য একটা ন্যাচারাল শিল্ড, প্রাকৃতিক একটা শিল্ড। এটা তুমি আমি তৈরি করিনি, স্বয়ং আল্লাহ পাক এটা তৈরি করে দিয়েছেন আমাদেরকে। এবং আমাদের যে দুইটা বড় বড় কি হয়েছিল বলতো, আমাদের যে দুইটা বড় বড় ঝড় হয়েছিল, একটা হচ্ছে কি বলো, একটা নাম হচ্ছে 2007 সালে হয়েছিল সিডার, জেনারেল নলেজ জানতে হবে কিন্তু, সিডার, এবং একটা হচ্ছে আইলা। এই দুইটা কিন্তু মানে মারাত্মক ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারতো। জাস্ট বিকজ সুন্দরবন ওয়াজ দেয়ার,
আমরা বাঙালিরা কি হয়েছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে কি সেটার দিকে কোনো পদক্ষেপ নিচ্ছি আমরা? সেটার দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপও নেই, ঠিক আছে? ওকে, সো নাও উই আর গোয়িং টু রিড আ রিপোর্ট। আমরা একটা রিপোর্ট পড়বো, এবং মাত্র যেই কথাটা বলেছি না, এই কথাটার অনেক তথ্যই তোমরা এখন পেতে যাচ্ছ, অনেক কিছুই পাবে, ঠিক আছে? বিকজ এইটা অনেক গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি রিড দ্য রিপোর্ট অন দ্য অ্যালার্মিং ফেট অফ, অ্যালার্মিং মানে হচ্ছে উদ্বেগজনক, আমি তোমাদেরকে বলেছি এটা লাস্ট ক্লাসেও, দ্য অ্যালার্মিং ফেট অফ রয়্যাল বেঙ্গল টাইগার্স and answer the questions below. The report was published in the online version of the Guardian newspaper. তাহলে একটা গার্ডিয়ান নিউজ পেপার আছে, এটা বেসিকলি মেবি ইউকে, মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের। আমি এটা শিওর হয়ে বলি, কারণ তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি, এটা যদি আমি সঠিক না বলি তাহলে ভুল হয়। আমাকে একটু টাইম দাও, আমি একটু দেখি যে গার্ডিয়ান নিউজ পেপারটা আমি যে কথাটা বলছি এটা সঠিক কিনা, এটা একটু দেখি। ওকে, সো গার্ডিয়ান নিউজ পেপারটা হচ্ছে ইয়েস ইউকে, মানে ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডম, ঠিক আছে? তাহলে দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড, আচ্ছা এটা তো কেউ না কেউ পাবলিশ করেছে, তার মানে রিপোর্ট তো নিজে নিজে পাবলিশ হতে পারে না, রিপোর্টকে পাবলিশ করানো হয়। দ্যাটস ওয়াই এই যে ওয়াজ পাবলিশড, এই যে V3, এটা কিন্তু প্যাসিভ মুডে আছে। দেখো পড়াশোনাটাকে মনোযোগ দিলে কত কিছুই তোমার চোখের সামনে বসবে। আমি বারবার যেটা সবাইকে বলি যে রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু প্যাসিভ মুড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যারা প্যাসিভ মুড সম্পর্কে ধারণা রাখছো না, যারা এগুলো নিয়ে আলোচনা করছো না, তারা কিন্তু রাইট ফর্ম ভার্বসে একটু হলেও পিছিয়ে যেতে পারো, তোমরা কিন্তু একটু হলেও প্রবলেমে পড়ে যেতে পারো। আমার কথাগুলো একটু মাথায় রেখো। তাহলে আমরা চলো শুরু করি। আ ভাস্ট ম্যানগ্রোভ, ভাস্ট মানে কি? বিশাল। ভাস্ট মানে কি? বিশাল, বড়। আ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ একটা বিশাল বিশাল লার্জ হিউজ জাইগ্যান্টিক ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট মানে হচ্ছে কি? গড়ান বনভূমি, অর্থাৎ যেই বনভূমিটা আলটিমেটলি কিছু স্পেশালি কিছু ধরন দিয়ে তারা কি তৈরি, সেই বনভূমি শেয়ার্ড বাই বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, যা কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয়ই কি করেছে, তারা ভাগাভাগি করে নিয়েছে। দ্যাট ইজ হোম টু পসিবলি, দ্যাট ইজ হোম টু পসিবলি, যেটা কিনা আবাস স্থল, যেটা কিনা অভয়ারণ্য 500 বেঙ্গল টাইগার্স, 500 বেঙ্গল টাইগার্স, প্রায় কত? 500 বেঙ্গল টাইগার্স এর জন্য এটা আছে, 500 বেঙ্গল টাইগার্স এর জন্য এটা আবাসস্থল। ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড, একটু দেখো তো, ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড, র্যাপিডলি কি? অ্যাডভার্ব, এইটা হচ্ছে কি? ভার্ব, এবং এখানে V3 ইউজ করেছি আমরা। তাহলে এগুলো কি কি হচ্ছে? র্যাপিডলি ডিস্ট্রয়েড হচ্ছে। কেন? ইরোশন। ইরোশন মানে কি? কি পড়েছিলাম ইরোশন মানে? ইরোশন মানে হচ্ছে যে কোনো কিছুর ভাঙন। রাইজিং সি লেভেলস, তোমরা কি জানো ওই খুলনা সাতক্ষীরার কাছেই হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগরটা, এটার কাছাকাছি, খুব বেশি আহামরি দূরে না, ঠিক আছে? হ্যাঁ, একদম ভোলা বরগুনা হয়ে ওই কাছাকাছি সুন্দরবন এরিয়ায় এইভাবে ঘুরে এসেছে। তারপরে স্ট্রম সার্চেস, একটু আগেই বললাম যে যত প্রকার ঝড় ঝঞ্ঝা আছে এই সবগুলোই সুন্দরবনের উপর দিয়ে যায়, নাহলে তোমার আমার দেশের অবস্থা খুবই নাজুক হয়ে পারত। এবং এই দেশের হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষ এই ধরনের ঘূর্ণিঝড় বা এই ধরনের ঝামেলাগুলোতে মৃত্যুবরণ করত, এখনো মৃত্যুবরণ করে, এমন না যে করে না। অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি বাই রিসার্চার্স এট দ্য জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন অ্যান্ড আদার্স, যেটাকে ZSL বলা হয়েছে। যদি এই পার্টিকুলার প্যাসেজ আসে পরীক্ষায়, আর যদি তোমাদের কোশ্চেন অ্যান্সারে, যেখানে 2 করে মার্কস থাকে এক একটা কোশ্চেনে, আসে যে রাইট অ্যাবাউট ZSL, তখন তোমাদেরকে লিখতে হবে যে জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের কাজটা কি। সো বেসিকলি তোমরা তখন এই প্যাসেজ অনুসারে লিখতে পারবে যে যেহেতু জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস and they are trying to take initiative to somehow protect those endangered animals। এই ধরনের কথাগুলো তোমার ভেতর থেকে আসতে হবে। এই কথাগুলো ভাইয়া আসছে কেন? ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছি, এরকম হাজার হাজার জায়গায় পড়াচ্ছি। সো এই জিনিসগুলো
এই জিনিসগুলো তোমাদের ভিতর থেকে আসতে হবে। সো ওরা কি করেছে, একটা মেজর স্টাডি তারা করেছে, এবং সেই মেজর স্টাডিটা থেকে আমরা কি পেয়েছি, এই যে আলটিমেট জিনিসগুলো, যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা পেয়েছি। আমাদের কি মনে থাকবে, আমাকে বলো, আমাদের কি মনে থাকবে, আমাদের কি মনে থাকবে কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো আমাদের মনে থাকবে কিনা। ঠিক আছে, আমাকে একটু বলো আমাকে মনে থাকবে কিনা। ওকে ডান, ওকে ডান। ঠিক আছে, ঠিক আছে। হুম, ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা তারপর একটু দেখি। তারপর কি আছে, দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য বার্ন্ট অফ দ্য সুপার সাইক্লোন সিডর। এই যে টুক দ্য বার্ন্ট মানে কি জানো, এই টুক দ্য বার্ন্ট এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি, এই যে প্রচন্ড যেই ধাক্কাটা এই সিডরের কারণে, সুপার সাইক্লোন যেটা, সুপার সাইক্লোন সিডরের কারণে যে একটা ধাক্কা আমাদের দেশ খেয়েছিল, তার সম্পূর্ণটা না হলেও তার 50 to 80% ধাক্কাটা সামলেছে এই পার্টিকুলার বনাঞ্চলটা, যার নাম হচ্ছে সুন্দরবন। বাট নিউ স্যাটেলাইট স্টাডি শোজ দ্যাট 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. এই লাইনটা তোমরা অনেকেই বুঝতে পারতেছো না। তার মানে রিট্রিটিং মানে হচ্ছে পুনরায় একটা জায়গায় ফেরত যাওয়া। তোমরা যদি এইটাও না বুঝো, আমি তোমাদেরকে এইটা বোঝাই যে রিট্রিট মানে সাধারণত এইরকম বোঝায়, ধরো যুদ্ধের ময়দানে আমি বাংলাদেশ, আমি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, দেশের নাম হচ্ছে XYZ, এবং যুদ্ধ করতে গিয়ে আমি বেশ ভালো মতো তাদেরকে ক্যাপচার করে ফেলেছি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি করেছিল। হিটলার বাহিনী ভেবেছিল খুব সহজেই যে রাশিয়ার অঞ্চল আছে, রাশিয়ার যে অঞ্চলটা বা রাশিয়ার মেইন যে অঞ্চলটা, সেখানে যেতে হলে তাদেরকে কি করতে হতো জানো, প্রচন্ড শীতের মধ্যে মাইনাস তাপমাত্রার মধ্য দিয়ে এগিয়ে যেতে হতো, এবং তাদের সৈন্যরা অনেকেই মৃত্যুবরণ করছিল। তখন এই এলআই যেটা ছিল জার্মান বাহিনীর সাথে মিত্র বাহিনী, তারা হচ্ছে কি করে, রিট্রিট করে, তার মানে পিছনে চলে যায়। সো এইখানে মূলত এই রিট্রিটটা, এই যে পদস্খলনটা, বা আমরা বলতেছি যে কারো পদচারণা থেমে গিয়ে পিছনে চলে যাওয়ার যে প্রসেসটা, ঠিক আছে, পশ্চাৎ প্রসরণ বা প্রস্থান, যে রিট্রিট মানে হচ্ছে টু গো অ্যাওয়ে। আমি আরো সহজ করে দিই, রিট্রিট মানে হচ্ছে টু গো অ্যাওয়ে। কি লিখবো আমরা, টু গো অ্যাওয়ে, এই যে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা কি বলছি, আমরা বলছি বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ, স্যাটেলাইটের মাধ্যমে যে স্টাডিটা আমরা পেয়ে থাকি, এটা কি বলেছে, এটা বলেছে যে 71% অফ দ্য ফরেস্টেড কোস্ট লাইন, যে তটরেখা থাকে, যেটা হচ্ছে কি ফরেস্ট, সুন্দরবন যারা গেছো তারা দেখেছো এরকম পানি এরিয়া গুলো থাকে। সো ওই যে আলটিমেটলি যে পুরোপুরি পুরোপুরি যে বনাঞ্চলটা আছে, প্রতি বছর প্রায় 200 মিটারের বেশি এই বনাঞ্চলের যে ততরেখা, সেটা হচ্ছে কি হচ্ছে, পিছনে ফেরত যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, একে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত একটা ব্যাপার না, অদ্ভুত একটা প্রাকৃতিক ফেনোমেনন না। ইফ ইরোশন মানে এরকম ক্ষয় হতে থাকে, ইফ ইরোশন কন্টিনিউস, এরকম ক্ষয় হতে থাকলে অ্যাট দিস প্লেস, এই জায়গায়, অলরেডি থ্রেটেন্ড টাইগার পপুলেশন লিভিং ইন দ্য ফরেস্ট উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক। অর্থাৎ অলরেডি থ্রেটেন্ড টাইগার পপুলেশন মানে কি, অলরেডি থ্রেটেন্ড টাইগার পপুলেশন মানে হচ্ছে ইতোমধ্যে, অলরেডি মানে কি ইতিমধ্যে বা ইতোমধ্যে, ইতোমধ্যে যে বিপন্ন বাঘ প্রজাতিটা আছে, যে বিপন্ন বাঘ প্রজাতিটা আছে এই ফরেস্টে যারা বসবাস করছে, তারা আরো রিস্কে পড়ে যাবে। দে উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক, তারা আরো ঝামেলায় পড়ে যাবে, আরো বেশি তাদের সংকটাপন্ন অবস্থায় তারা পড়ে যাবে। তাহলে দেখো তো প্রসেস গুলো কত ইজি এবং কত কঠিন, রাইট? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। যদি আমরা শিখতে পারি, তবেই না আমরা পরবর্তীতে এদেরকে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে পপুলেশন কি শুধুমাত্র মানুষের হয় না, পপুলেশন সবারই হয়, পপুলেশন প্রাণীর হয়, যে কারো হয়। কথাগুলো আমাদেরকে বুঝতে হবে যে পপুলেশন কার হয়। ঠিক আছে, ওকে, আমরা তারপর অংশটায় চলে আসি। তারপর আমাদের কি আছে আমরা একটু দেখি, ঠিক না? তারপরে যেটা আছে, ন্যাটালি আচ্ছা কি আছে, ও আচ্ছা, ন্যাটালি পেট্রোরেলি, কি অদ্ভুত একটা নাম, অদ্ভুত একটা নাম, আমার 2বার লাগলো উচ্চারণ করতে। এরকম হয়, এরকম সুন্দর সুন্দর নাম থাকে। নাটালি
ও আচ্ছা, প্যাট্রোরেলি, ন্যাটালি প্যাট্রোরেলি, বাহ। ওয়ান অফ দ্য রিপোর্টস অথর্স সেইড, আচ্ছা মজার ব্যাপার একটু দেখাই। এই যে নাটালি প্যাট্রোরেলি, এটা হচ্ছে একটা প্রপার নাউন, এম আই রাইট? আমাকে বলো, এটা হচ্ছে প্রপার নাউন। আর আমরা কি শিখেছিলাম? এই প্রপার নাউন গুলোর বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে এই যে নাউন ইন অ্যাপোজিশন, এটাকে কি বলা হয়? নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজাল ওয়ার্ড আকারে আছে। নাটালি প্যাট্রোরেলি, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে ওয়ান অফ দ্য রিপোর্টস অথর্স, অর্থাৎ যে এই যে রিপোর্ট গুলো তৈরি হয়, সেই রিপোর্ট গুলো যে তৈরি করে সেগুলোর মধ্যে একজন। সেইড বলেছিলেন, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিওয়্যার, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিওয়্যার, অর্থাৎ তটরেখা যে বিলীন হয়ে যাচ্ছে, তাদের অঞ্চলগুলো যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা খুবই এভিডেন্ট। এভিডেন্ট মানে হচ্ছে কি? স্পষ্ট, স্পষ্ট যেই ঘটনাটা ঘটে সেটাকে আমরা এভিডেন্ট বলি। আর কন্টিনিউইং রেট অফ রিট্রিট উড সি দিস পার্টস, খেয়াল করো এই পার্টস হচ্ছে প্লুরাল, তার আগে কি বসেছে? দিস বসেছে। এখানে যদি তুমি দিস বসাও তাহলে কি হবে? এই যে প্রোনাউন রেফারেন্সিং, যেটা তোমাদের গ্রামারে নেই, সেই প্রোনাউন রেফারেন্সিং বুঝতে প্রবলেম হবে। তাহলে বুঝার চেষ্টা করো, পড়াশোনা কত ইজি। প্রোনাউন রেফারেন্স আমরা কোথা থেকে আরো পড়তে পারতাম। তো জিনিসগুলো এইভাবে চিন্তা করলে পড়াটা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা বলছি যে দিস পার্টস অফ দ্য ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে কি? যেটা চলে যাচ্ছে। তাহলে ডিসঅ্যাপিয়ার অ্যান্টোনিম কি বলো? ডিসঅ্যাপিয়ারের অ্যান্টোনিম কি বলো? অ্যাপিয়ার না? তাহলে পরীক্ষায় মাঝে মাঝে এরকম আসতে পারে। পরীক্ষা এরকম যদি আসে, পারবা? আমাকে বলো, পরীক্ষায় আসলে এরকম পারবা? পারা উচিত, পারা উচিত। কারণ না পারলে এটা আমাদের জন্য একটা ব্যর্থতা, না পারাটা এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। তাহলে এইরকম যদি হতে পারে, এরকম যদি ক্ষয় হতে থাকে, তাহলে এই পুরো ম্যানগ্রোভটা আগামী 50 বছরে, আগামী 50 বছরে আর সুন্দরবন থাকবে না। তাহলে দেখো তো, ধরো আমি দোয়া করি তোমাদের এইখানে যারা আজকে এই ক্লাসটা করতেছো আগামী 50 বছর বেঁচে আসো, এবং দেখো যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আগামী 50 বছরে এরকম অনেক জায়গা আছে যেগুলো বিলীন হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনস, এটা ছিল আমাদের বাংলাদেশের কথা। আর অন দ্য আদার হ্যান্ড, যে ইন্ডিয়ান সাইডটা আছে সুন্দরবনের, দ্য আইল্যান্ড হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দ্য বে অফ বেঙ্গল, তাহলে আইল্যান্ডটা যেটা কিনা বেশিরভাগটাই বে অফ বেঙ্গলের সাথে যুক্ত হয়েছে, হ্যাজ রিসিডেড বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার্স আ ইয়ার। তার মানে হচ্ছে সেটা ওই রিসিড মানেও বিলীন হয়ে যাওয়া। এই রিসিডেড কেন হয়েছে? হ্যাজ এর পরে ব্যবহৃত হয়েছে, তাই এখানে আমাদের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়েছে। তাহলে হ্যাজ রিসিডেড বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার্স আ ইয়ার, প্রতি বছর 150 মিটার করে বঙ্গোপসাগরের দিকে যেটা প্রসারিত সেটা বিলীন হয়ে যাচ্ছে। এবং যেই হারে এটা বিলীন হচ্ছে, with a maximum of just over 200 meters, this would see the disappearance of the island in about 20 years. এবং যেটা ইন্ডিয়ার অংশে আছে, এই ডিসঅ্যাপিয়ারেন্স যদি ঘটতে থাকে, এই বিলীন হওয়ার প্রসেস যদি চলতে থাকে আগামী 20 বছরের মধ্যে, তাহলে এটা কি হয়ে যাবে? পুরোপুরি বিলীন হয়ে যাবে। তাহলে বেঁচে থাকলে আল্লাহর রহমতে এইটা তোমরা দেখতেই পারবে, যদি এই পরিচর্যাটা না করা হয়, সুন্দরবন যদি ক্ষয়ক্ষতি যেভাবে হচ্ছে, এটা হতে থাকলে এক সময় এটাও বিলীন হয়ে যাবে। তো দেখো, একটা আইল্যান্ড হঠাৎ করে আমরা এটা বিলীন হয়ে যাওয়া নিয়ে পড়তেছি, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। The Sundarbans is known for vanishing islands, but the scientists say the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. তার মানে আলটিমেটলি সুন্দরবনকে আমরা বিলীন প্রায় দ্বীপই বলি, অর্থাৎ সুন্দরবন একবার এক জায়গাটা তৈরি হয় আবার বিলীন হয়ে যায়, এরকম একটা জিনিস। যারা শরীয়তপুর থাকো, যারা ভাঙায় থাকো, যারা পদ্মার কারণে যাদের এলাকা অনেক বিলীন হয়ে যায়, চর এলাকাগুলো, তারা জানো যে এক জায়গায় যখন বিলীন হয় তখন আরেক জায়গায় তৈরি হয়। সুন্দরবনটাও তার একই রকম বৈশিষ্ট্য ধরে রাখে, কিন্তু বিজ্ঞানীরা বলতেছেন এই বনটির তটরেখার বর্তমান যে বিলীন হওয়ার প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণ ভিন্ন, এটা এত ইজি না। দা কজেস ফর মানে কারণ, কজেস মানে কি? কারণ। দা কজেস ফর ইনক্রিজিং, এই যে দেখো ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আমি বারবার পড়িয়েছি প্রিপোজিশনের পরে ভার্বের কি ফর্ম বসবে? V1 plus ing.
দেখো এগুলো তোমাদের গ্রামারেও হেল্প করে, তোমাদের রিটেনেও হেল্প করে, সব জায়গায় হেল্প করে। দ্য কজেস ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট আদার দেন দ্য ডিরেক্ট anthropogenic ones include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea level, and increased salinity, which increases the vulnerability of mangroves. তাহলে এই লাইনটা পুরোপুরি হচ্ছে এরকম যে তটরেখা যে বিলীন হয়ে যাচ্ছে, এই তটরেখা বিলীন হওয়া বৃদ্ধির প্রত্যক্ষ যে কারণগুলো আছে এবং এর অন্যান্য কারণগুলো হচ্ছে কি যে হঠাৎ করে যে ঝড়গুলো হচ্ছে এগুলোকে ট্যাকেল দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাকৃতিক যে বিষয়সমূহ আছে, চরম জলোচ্ছ্বাস হয়ে যায়, এই যে জলোচ্ছ্বাসটা হয়ে যায়, হ্যাঁ, এই যে সি লেভেল যেটা জলোচ্ছ্বাস এটা হয়ে যাচ্ছে, স্যালিনিটি তার মানে লবণাক্ততা বৃদ্ধি, স্যালিনিটিটা কি লবণাক্ততা, এই যে লবণাক্ততা বৃদ্ধি স্যালিনিটি এইটা বাড়তেছে এবং এই জন্য ম্যানগ্রোভ বনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কে বলেছে এটা? প্যাট্রো র্যালি। এটা কে বলেছে? প্যাট্রো র্যালি। এই প্যাট্রো র্যালি হচ্ছে এই কথাটা বলেছে। তাহলে কি কথাটা কি সত্যি না যে আমাদের ফলাফলটা খুবই ভয়ানক এবং আমরা হচ্ছে ভয়ানক একটা বিস্ফোরণের দিকে আগাচ্ছি? পৃথিবীতে আমাদের অবস্থা খুবই খারাপ বর্তমানে। বর্তমানে আমরা কি করতে পারতেছি না, আমরা হচ্ছে একদমই আমরা হচ্ছে এগুলোকে মেনটেন করতে পারতেছি না এবং আমরা শুধু চিন্তা করতেছি হাউ উই উইল লিভ ওয়েল। আমরা এটা চিন্তা করতেছি না যে নেচার কিভাবে ভালো থাকবে, কিভাবে প্রকৃতি সুন্দর থাকতে